মাইশা, যার নাম সে হৃদয়ে বয়ে বেরিয়েছে বছরের পর বছর, যার জন্য সে নিজে থেকে মায়াকে না জেনে না ভালোভাবেই দেখে ডিভোর্স দিয়েছে, যে নামটি ছিল ওর হৃদয়ের এক অংশ। এই কি সেই মেয়ে? কই চোখে চোখ পড়তেই তো কিছু ভাঙল না, কাঁপল না তার হৃদয়? কই একবারও তো মনে হচ্ছে না যে ওই মাইশা নামের মেয়েটি ওর পিচ্চি মায়াবতী? ওর যে আগে অনুভূতি হতো যে ওর পিচি মায়াবতীকে খুঁজে পেলে এক ছোটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে, তবে কই এখন তো সেই ইচ্ছে হচ্ছে না মাইশা নামের মেয়েটিকে জড়িয়ে ধরতে। বরং একটা ফাঁকা অনুভূতি, যেন এই মাইশা নামের মেয়ের মধ্যে কোথাও নেই সেই পিচি মায়াবতী, সেই অনুভূতি, সেই চোখ। ওর তো এই সময় ইচ্ছে করছে ছুটে গিয়ে মায়াকে জড়িয়ে ধরতে, সান্ত্বনা দিতে, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে যে, তোমার বাবা চলে যাচ্ছে তো কি হয়েছে, আমি তো আছি, সারা জীবন আগলে রাখবো তোমায়। কিন্তু না, ও পারছে না। ওর যে এই অধিকার নেই, এই অধিকার ও নিজেই হারিয়েছে। কিন্তু মাইশা, মাইশা কি আদেও সেই মেয়ে যে ওর জান বাঁচিয়েছিল, সেই পিচি মায়াবতী? কই তার সাথে তো কোনো মিল পাচ্ছে না ও। আরমান স্থিরভাবে তাকিয়ে রইল মেয়েটির দিকে। চেহারায় বিষণ্ণতা, শোক, ক্লান্তি সবই আছে, কিন্তু তবুও কোথাও যেন কিছু নেই। এই মেয়েটি কিভাবে হতে পারে সেই পিচ্ছি মায়াবতী? মন বলছে না, হৃদয় আরো জোরে বলে উঠল না। কিন্তু যুক্তি, নাম, বয়স, পরিচয় আর সেই নেম প্লেট সব মিলিয়ে বলে যায় এই সেই মাইশা। তবুও মন মানতে চায় না। একটু দূরে বসে থাকা মায়ের দিকে এক ঝলকে তাকাতেই বুকের ভেতর কেঁপে উঠল কিছুটা। আশ্চর্য, এই চোখ মুখের গঠন এত চেনা, একদম সেই দিনের মতো যেদিন এক ছোট্ট হাত তাকে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে টেনে নামিয়েছিল। তখনও ওর বুকের গভীরে এমন কাঁপন উঠেছিল, যেমনটা এখন হচ্ছে মায়ের দিকে তাকিয়ে। আরমান নিজের মনে চমকে উঠল। কি ভাবছি আমি? মায়া কি? নিজের চিন্তা নিজেই তাড়িয়ে দিতে চাইল, কিন্তু তা যেন একবার ঢুকে গেলে আর যায় না। ভিতরে ভিতরে আরমান একটা অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। তবে এটা জানে এই মেয়েটির সামনে দাঁড়ালে তার বুকের ভিতরে একরকম অদ্ভুত ঢেউ ওঠে, ঠিক যেমনটা ওঠে সেই মায়াবতীর কথা মনে পড়লে। কই সেই ঢেউ তো মাইশাকে দেখে উঠছে না। বিরাটের কণ্ঠে ঘোর কাটল আরমানের। স্যার, আমি এবার যাই। আমার কাজ শেষ। পৌঁছে দিয়েছি আপনাকে আপনার মাইশের কাছে। এখন আমাকে যেতেই হবে। আরমান দ্বিধান্বিত গলায় কিছুটা আমতা আমতা করে বলল, আচ্ছা বিরাট, তুমি শিওর তো যে এটাই মাইশা? না মানে, ওর নেম প্লেট এর অধিকারী মাইশা আর এই মাইশা এক তো? হ্যাঁ স্যার, আমি 100% শিওর। আর শিওর এর কথা আসছে কোথায় থেকে? আমি সব ভালোভাবেই খোঁজ নিয়েছি। আর আমার কাছে সব প্রমাণ আছে যে ওই নেম প্লেট এর মাইশা এই মাইশা। আমার এই কেসের পুরো ফাইল প্রমাণ সহ রেডি আছে। আমি আপনাকে পাঠিয়ে দেব। এখন আমাকে যেতে হবে স্যার। আমার আরো অন্য কেস আছে। আর হ্যাঁ, দরকার হলে আপনি একবার মিস মাইশার সাথে কথা বলে নিন। এখন আমি যাই। আরমান ঠিক আছে বলে বিরাটকে বিদায় দিল, কিন্তু ও তখনও বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। মাথার ভিতর সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে, এলোমেলো লাগছে সব কিছু। আজ যেন ওর পিচি মায়াবতীকে পেয়েও পেল না, অথচ সেই মেয়েটা ওর সামনেই আছে, কিন্তু তাকে মানতে পারছে না ও কিছুতেই। আরমান দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরল। ঠিক তখনই ওর কাঁধে কেউ একজন হাত রাখলো। পিছনে ফিরে দেখলো আবির দাঁড়িয়ে আছে। আবির আরমানকে এতটা বিচলিত, বিধ্বস্ত দেখে ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? ঠিক আছিস? আর এখানে কখন এলি? আরমান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে, আমি এই একটু আগেই এসেছি। কিভাবে হলো এসব? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাল রাতে পার্টি চলাকালীন হসপিটাল থেকে কল করা হয়েছিল মায়াকে। ওর বাবার অবস্থা হঠাৎ করেই ভীষণ খারাপ হয়ে যায়। মায়া প্রথমে পার্টিতে ব্যস্ত থাকায় কল এসেছিল, সেটা হয়তো খেয়াল করেনি। পরে হসপিটাল থেকে ওকে মেসেজ দেওয়া হয়েছিল ওর বাবার অবস্থা খারাপ, তাই যেন যত তাড়াতাড়ি সম্ভব ও হসপিটালে পৌঁছায়। মায়া ওই মেসেজ দেখে পার্টি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। ওকে ওভাবে যেতে দেখে আমিও ওর সাথে বেরিয়ে আসি।
আইসিইউতে নেওয়া হয়েছিল ওনাকে। সারা রাত মৃত্যুর সাথে লড়াই করে ভোরের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি। আরমান কি বলবে বুঝে উঠতে পারলো না। বুকের ভেতরটা কেমন জ্বলে যাচ্ছে মায়ের কথা মনে পড়তেই। এত কষ্ট, এত যুদ্ধ করেও বাবাকে শেষ রক্ষা করতে পারলো না মেয়েটা। একবার তাকালো মায়ের দিকে। বাবার মাথার পাশে পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছে সে। মুখটা নিঃশব্দ, চোখ দুটি শূন্য দৃষ্টিতে বাবার মুখের উপর স্থির। গাল বেয়ে শুকিয়ে যাওয়া জলরেখার দাগ এখনো স্পষ্ট। চোখ দুটো ফুলে লাল হয়ে উঠেছে। ঘুমহীন দীর্ঘ রাতের মতো ক্লান্ত আর বিষাদে ভরা। চুলগুলো এলোমেলো অবিন্যস্ত, যেন নিজের খেয়ালই নেই। মাথায় সেই লাল গোলাপের ক্লিপটা আর দেখা যাচ্ছে না। হয়তো কোথাও পড়ে গেছে, কিংবা নিজের হাতে খুলে ফেলে রেখেছে, কে জানে। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো চেঁচামেচির আওয়াজ। আরমান ও আবির চমকে তাকালো সদর দরজার দিকে। গার্ডরা একজোট হয়ে মিডিয়ার লোকদের আটকে রাখার চেষ্টা করছে। রিপোর্টাররা জেনে গেছে আরমান শাহরিয়ার এসেছেন এখানে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজনের মৃত্যুতে দেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ীর উপস্থিতি, সেটা তাদের কাছে বড় খবর। আরমান খেয়াল করলো ওর বাবা, উনিও এখানে উপস্থিত। একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন তিনি, মুখে একরকম বিক্ষিপ্ত ক্লান্তি, চোখে চাপা বিস্ময় আর ভার। এই দৃশ্য দেখে আরমান নিজেই কিছুটা অবাক হয়ে গেল। ধীর কণ্ঠে আবিরকে জিজ্ঞেস করলো। ড্যাড এখানে কখন এসেছে? আবির ধীরে বলল, আঙ্কেল ভোরের দিকেই হসপিটালে পৌঁছে গিয়েছিলেন। শুনেছি অনেক দিন ধরেই উনি হসপিটালের কিছু মানুষকে বলে রেখেছিলেন মায়ার বাবার অবস্থা সম্পর্কে সব খবর যেন ওনাকে জানানো হয়। তুই তো জানিস তোর দাদু আর মায়ের দাদু এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সূত্রে তোর ড্যাড আর মায়ের বাবার মাঝেও ছিল এক গভীর বন্ধুত্ব। তুই তো বেশিরভাগ সময় বিদেশে ছিলিস, এসব জানার সুযোগ হয়নি তোর। একটু থেমে নিঃশ্বাস নিল আবির, তারপর আবার বলল, তুই মায়াকে ডিভোর্স দেওয়ার পর থেকে মায়ার বাবার ভীষণ অভিমান হয় আঙ্কেলের ওপর। যোগাযোগ পুরো বন্ধ করে দেন। আর আঙ্কেলও লজ্জায় মুখ দেখাতে পারেননি ওনাকে। কিন্তু আজ ভোরের দিকে যখন শেষ নিঃশ্বাস ফেলেন মায়ের বাবা, তার আগেই ভেঙে যায় দুই পুরনো বন্ধুর মান আর অভিমান। মৃত্যুর মুখে দাঁড়িয়ে উনি বুঝে নেন তোর ড্যাডের কোনো দোষ ছিল না। তোর আর মায়ের সম্পর্কের ভাঙনে সবটা তো তুই ঠিক করেছিলি, তবু শেষ সময়ে নিজের মেয়েকে আর একা রেখে যেতে চাননি তিনি। আর পাশে ছিল না কোনো আপনজন। সেই মুহূর্তে নিজের জীবনের একমাত্র বন্ধুকে পাশে পেয়ে তোর ড্যাডকে তিনি নিজের সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে যান। বলেন, মায়াকে যেন তিনি দেখে রাখেন। এই কথাগুলো শোনার সময় আরমানের চোখ স্থির হয়ে থাকে এক বিন্দুতে। মনে পড়ে থাকে অনেক দূরে অতীতের এক ধুলোঝরা কোণে। এদিকে বাড়ির ভেতরে থাকা মানুষজন হঠাৎ করেই আবিষ্কার করলো আরমান শাহরিয়ার এখানে উপস্থিত। এখনো পর্যন্ত কেউ খেয়াল করেনি তাকে, কিন্তু মিডিয়ার চেঁচামেচি ও গার্ডদের ব্যস্ততায় এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে চারপাশে। সবার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হয় আরমানের উপর। কে যেন কানে কানে কিছু বলে, কেউ ফিস ফিস করে। কৌতূহল, বিস্ময় আর সন্দেহ মেশানো এক অদ্ভুত দৃষ্টি ঘিরে ফেলে পুরো ঘরটাকে। এ দেশের নামকরা একজন শিল্পপতি, সেই মানুষটা হঠাৎ এক সাধারণ পরিবারের শোক বাড়িতে। কী সম্পর্ক তার মায়েদের সঙ্গে? আর ওর বাবাও তো এসেছেন, যদিও শুরুতে কেউ বিশেষ খেয়াল করেনি ওনাকে। মিডিয়ার হট্টগোল সামাল দিতে কোনোভাবে রিপোর্টারদের বুঝিয়ে আরমানের বাবা তাদের নিয়ে বেরিয়ে গেলেন রাস্তায়। কারণ এমনিতেই মায়াদের বাড়িটা ছোট। বারান্দাতেই শুয়ে রাখা হয়েছে মায়ার বাবার নিথর দেহ। উঠানে জড়ো হতে শুরু করেছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ বা চোখ মুছে দেখছে আর চলে যাচ্ছে। দেশের টপ বিজনেসম্যান আরমান শাহরিয়ার, আপনি এখানে? আমি তো ভাবতেই পারছি না। একটা মেয়েলি উচ্ছ্বাসে ভরা কণ্ঠস্বর কানে আসতেই আরমান আর আবির একসাথে ঘুরে তাকালো। আরমান মুহূর্তেই থমকে গেল। চোখের সামনে দাঁড়িয়ে মাইশা তালুকদার। সেই মাইশা, বিরাটের ভাষায় তার পিতৃ মায়াবতী, অথচ মন এখনও মানতে নারাজ। এই মেয়েটি কি সত্যি সেই মেয়ে? আবারও ভেসে এলো সেই উচ্ছ্বাসিত স্বর। আমি আপনার অনেক বড় ফ্যান। কতবার ভেবেছি সামনে থেকে একবার আপনাকে দেখব, কিন্তু এমন পরিস্থিতিতে এমনভাবে আপনাকে দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। আরমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল মাইশার দিকে।
কিভাবে সম্ভব? এইমাত্র যে মেয়েটিকে সে দেখেছে মায়ের পাশে বসে গাল ভেজানো চোখে কান্নায় ভেঙে পড়তে, তার মুখে এখন যেন আলো ফুটে উঠেছে। চোখের কোণে এখনও অশ্রুর রেখা, কিন্তু তাতে কোনো বিষাদের রং নেই, বরং যেন বিজয়ের এক অদ্ভুত দীপ্তি। মুখে ফুটে আছে এরকম উচ্ছ্বাস যা ভেতরে থেকে আলো ছড়াচ্ছে। আরমান বুঝে উঠতে পারছিল না এই পরিবর্তন কিভাবে এত দ্রুত সম্ভব হলো। মেয়েটি যেন কিছু পেয়ে গেছে, অনেক দিনের কাঙ্ক্ষিত স্বপ্নের মতো কিছু। এমন এক মুহূর্তে যখন চারপাশে শোকের ছায়া, মাইশার মুখে এই খুশির ঝলক তাকে গভীরভাবে বিস্মিত করলো। মাইশা কিছুটা অনুরোধের সুরে বলল, প্লিজ স্যার, আমি কি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? আরমান এখন অবাক, ও এই কথার উত্তরে কি বলবে বুঝতে পারল না। এই কথার উত্তরে আবির দিল, মিস, এটা একটা শোকের পরিবেশ, তাই এই পরিস্থিতির গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করুন। উনি এখানে কোনো মেয়েদের সাথে আলাদা কথা বলতে আসেননি। মাইশা আবিরের এই কথায় কিছুটা অপমানিত বোধ করলো, মুখটা ছোট হয়ে গেল ওর। আরমান মাইশার দিকে তাকিয়ে মাইশার মধ্যে সেই পিচি মায়ের বতিকে খোঁজার চেষ্টা করছে। মায়ের বাবাকে খাটিয়ে শুয়ে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে উঠোন পেরিয়ে। মায়ার বুক ফাটা কান্না বাতাস কাঁপিয়ে তুলছে। পাপা, আমার পাপা। আরমানের ছোট আম্মু তাকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন, কিন্তু সে বাঁধন ছিঁড়ে ছুঁড়ে যেতে চাইছে বাবার দিকে। সামিরা এক পাশ থেকে ধরে আছে তাকে, নরম করে শান্ত করতে চাইছে, কিন্তু সে যেন কিচ্ছু শুনতে পাচ্ছে না। সেই কান্নার শব্দ, সেই আহাজারিতে বাড়ির উঠোন জুড়ে নেমে এসেছে নীরব অথচ ভারী এক অশ্রুপ্রবাহ। একে একে অনেকের চোখের জল। খাটিয়ার এক পাশ ধরে আছে আরমান, তার পাশে আবির, আরেক পাশে আরমানের বাবা এবং মায়ার চাচা মোশাররফ তালুকদার, যিনি সকালে খবর পেয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে এসেছেন। তার চোখেও যেন জমে উঠেছে না বলা অনেক কথা, আর তার মাঝখান থেকে গড়িয়ে পড়েছে নীরব অশ্রু। আরও দুজন প্রতিবেশী সহায়তা করেছেন খাটিয়ে ধরে। চলন্ত অবস্থায় হঠাৎ মায়ের কান্নার তীব্রতা বুক চিরে পৌঁছে গেল আরমানের হৃদয়ে। সে একবার চোখ বন্ধ করে ফেলল, যেন নিজেকে সামলাতে চাইছে, কিন্তু পরক্ষণে টের পেল এক ফোঁটা জল গড়িয়ে পড়েছে তার চোখ বেয়ে। শক্ত কাঠখোট্টা মুখের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে যেন নিজেই চিনতে পারল না সে। নিজের অজান্তে ভেঙে পড়ার এই মুহূর্তে নিজেকেই অবাক করে দিল আরমান। নিঃশব্দে কেটে গেছে 2টি দিন। শোকের আবহে নিস্তব্ধ হয়ে পড়েছে মায়েদের বাড়ি। আরমানের ছোট আম্মু, আঞ্জুমা বেগম, ছোট আব্বু এবং সামিরা তিনজনেই এই 2 দিন মায়ের পাশে থেকেছেন ছায়ার মতো। বিশেষ করে সামিরা এক মুহূর্তের জন্য মায়াকে একা হতে দেয়নি। মেয়েটি যেন ভেঙে গুঁড়িয়ে পড়েছে বাবাকে হারিয়ে। সেই মানুষটি যিনি ছিলেন তার জীবনে সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়, মাথার উপর ছায়ার মতো ছড়িয়ে থাকা বটবৃক্ষ, তিনি আজ নেই। এই বাস্তবতা মনে পড়লেই হঠাৎ করে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে মায়া। সারাদিন বোঝানো মানানো, জোর করে এক দুমুঠো খাবার খাওয়ানোর চেষ্টায় ক্লান্ত হয়ে পড়েন আঞ্জুমা বেগম। আবিরও প্রতিদিন বাড়িটিতে এসে পড়ে থাকে। সামিরার সাথে মিলে মায়ার মন ভালো করার আপ্রাণ চেষ্টা করে যায় তারা, কিন্তু সত্যি কি তা সম্ভব? যে ব্যথা কেবল নিজের হৃদয়ে জন্ম নেয়, তাকে কি বাহিরের কোনো ভালোবাসা বা সান্ত্বনা ছুঁয়ে যেতে পারে? মায়ার তো আর কেউ নেই। এই বাবা ছিলেন তার একমাত্র আপনজন, তার পৃথিবীর একমাত্র কেন্দ্রে। আরমানের বাবা এসে কিছুটা সময় কাটিয়ে যান ওদের সঙ্গে। তিনি চুপচাপ গভীর সহানুভূতির ভঙ্গিতে পাশে থাকেন, মায়াকে বাবার স্নেহ দেওয়ার চেষ্টা করেন। সবাই মিলে চেষ্টা করছে মায়াকে আবার একটুখানি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আর এদিকে যে কারো জীবন মৃত্যু দুঃখ বেদনা কিছুই গণে না, সেই আরমান শাহরিয়ারও যেন বদলে গেছে। কে কি বলল, কে দেখলো, তাতে বিন্দুমাত্র পরোয়া না করে ও এসে খোঁজ নিয়েছে মায়ার। কিছুটা সময় ও নিজেও কাটিয়ে যায় ওদের সাথে। হয়তো মায়াকে সান্ত্বনা দিতে পারে না মুখে কিছু বলে, তবে ও এখানে এসে বোঝানোর চেষ্টা করে যে আরমানও মায়ের পাশে আছে। ছোট আম্মুর থেকে খোঁজ নেয় মায়া খেয়েছে কিনা। কি অদ্ভুত পরিবর্তনে সবাই বিস্মিত হলেও
এরকম প্রশান্তি অনুভব করেছে মনে মনে। আরমানের মা এখনই কিছু জানেন না আরমানের এখানে আসার বিষয়ে। জানলে যে কি বিপর্যয় নেমে আসবে তা যেন কল্পনাই করা যায় না। এদিকে মায়ের চাচা চাচি এবং চাচাতো বোনও এখন মায়েদের বাড়িতেই আছেন। ঘটনাচক্রে শাহরিয়ার পরিবারের আগমন এবং পারিপার্শ্বিকতা দেখে ওরাও খানিকটা বিস্মিত। এমন আভিজাত প্রভাবশালী এক পরিবারের সঙ্গে মায়াদের আত্মীয়তা, এটা আগে ওনারা জানতো না। আরও বড় চমক এলো তখন যখন আরমানের বাবা নিজে গিয়ে মায়ের চাচাকে পরিচয় দিলেন নিজের। মুহূর্তেই চিনে ফেললেন তিনি সেই মানুষটিকে। মায়ের চাচা মোশাররফ তালুকদার ছিলেন মায়ার বাবার বড় ভাই। বহু বছর আগে তখন মায়ের বয়স মাত্র 10, আর মাইশার আরও তীব্র অভিমান আর রাগে ভর করে বাবার সঙ্গে মনোমালিন্য হয় ওনার। সেই রাগেই বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী ও সন্তানকে নিয়ে, আর কখনো ফিরে আসেননি। ধীরে ধীরে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু রক্তের সম্পর্ক কি সহজে মুছে ফেলা যায়? হঠাৎ কোনো এক অদৃশ্য টানে, একান্ত অন্তর্গত অপরাধ বোধে কিংবা ভাই হারানোর আশঙ্কায় বহু বছর পর মনে কেমন করে ওঠে তার। রওনা দেন গ্রামের পথে, যেখানে পৌঁছে খোঁজ নিতে শুরু করেন ছোট ভাইয়ের। কিন্তু কেউই তার খোঁজ দিতে পারে না। অবশেষে এক বৃদ্ধ প্রতিবেশীর মুখে জানতে পারেন তার বাবার মৃত্যুর খবর, এবং সেই সঙ্গে পান মায়াদের বর্তমান এই বাড়ির ঠিকানা। দূরপাল্লার দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন স্ত্রী ও মেয়েকে নিয়ে পৌঁছান, তখন সকাল গড়িয়ে যাচ্ছে। দোয়েল ডাকছিল দূরের কাছে, কিন্তু সে পাখি ডাককে ছাপিয়ে ওঠে শোকের নিস্তব্ধতা। দোরগোড়ায় পৌঁছে তিনি যা দেখলেন তা কল্পনাতেও ছিল না। নিজের ছোট ভাই শুয়ে আছেন বারান্দার মাঝখানে, সাদা চাদরে মোড়ানো নিথর শরীর, নির্বাক নিশ্চল। বছরের পর বছর রাগ, অভিমান, দূরত্ব সব যেন এক নিমিষে চূর্ণ হয়ে যায় সেই দৃশ্যপটে। এদিকে মায়ের চাচি মঞ্জিলা বেগম মায়াদের এত সুন্দর সুসংগঠিত বাড়ি দেখে যেন মুগ্ধ হয়ে গেছেন। কলকাতায় এমন পরিপাটি পরিবেশে থেকে জীবন কাটানোর সুযোগ তা সহজে হাতছাড়া করতে চান না তিনি। শুনেছেন মায়া নাকি শাহরিয়ার কোম্পানিতে খুব বড় পজিশনে আছে। তার মানে এই শহরে থেকে জীবনের বাকি সময়টা কিছুটা স্বস্তিতেই কাটানো যাবে। এতদিন ধরে তারা ছিলেন মায়েশার মামার বাড়িতে, যেখানে এক ধরনের নির্ভরশীলতা থাকলেও ছিল সীমাবদ্ধতা ও অস্থায়িত্ব। এখন মায়ের এমন স্থিতিশীল অবস্থান ও পরিবেশ দেখে মঞ্জিলা বেগম নিজের স্বামী মোশাররফ সাহেবকে বোঝাতে দ্বিধা করেননি। একটা মেয়ে একা থাক, এত কষ্টের সময় তাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। আরও অনেক যুক্তিতর্ক তুলে ধরেছেন তিনি। শেষমেশ মোশাররফ সাহেবও রাজি হয়ে গেছেন এখানে থেকে যাওয়ার ব্যাপারে। তবে সত্যিকারের কারণটা অন্যত্র। এই চমৎকার পরিকল্পনার পেছনে মঞ্জিলা বেগমের যে বড় এক কৌশল লুকিয়ে আছে। যখন তিনি নিজের মেয়ের মুখ থেকে শুনলেন মেয়েটির মনে দাগ কেটেছে একজন, আর তিনি আর কেউ নন, দেশের আলোচিত ও সম্মানিত ব্যবসায়ী আরমান শাহরিয়ার। আর যখন দেখলেন মায়েদের সঙ্গে শাহরিয়ার পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তখন যেন তার মন আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল। এ সুযোগ কিছুতেই হাতছাড়া করা চলবে না। এমন এক পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্ভাবনা যার সামনে এসেছে, তিনি সেটাকে হাতের মুঠোয় নিয়েই ছাড়বেন। যেভাবেই হোক আরমান শাহরিয়ারকে নিজের মেয়ের জামাই হিসেবে দেখার ইচ্ছায় এখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছেন মঞ্জিলা বেগম। এদিকে যখনই আরমানের বাড়িতে পা রাখে, মাইশা যেন অদৃশ্য কোনো সুযোগ হাতছাড়া করতে না চেয়ে গা ঘেঁষে আসে ওর পাশে। তার চোখে মুখে একরকম অদ্ভুত আগ্রহ। আরমান কি খাবে, কফি চাই কিনা, কিছু লাগবে কিনা, প্রতিটা কথায় অতিরিক্ত দরদের ছোঁয়া। তার কণ্ঠে ন্যাকামি আর আচরণে ঢং যেন মুহূর্তে মুহূর্তে ভেসে ওঠে। আর তখনই হাজির হন মঞ্জিলা বেগম, মেয়ের গুণগান নিয়ে যেন ফুলে ভরা এক ঝুড়ি নিয়ে এসেছেন। প্রশংসার ডালাও বন্যায় আরমানকে ভাসিয়ে দিতে বদ্ধপরিকর। সবকিছু মিলিয়ে আরমানের মুখে বিস্ময়ের ছাপ পড়ে, তবে মনে মনে একটা স্পষ্ট বিরক্তি কাজ করে। একসময় শিশু চুপি চুপি খুঁজে ফেরে মাইশার ভেতরে নিজের ছোটবেলার সেই পিচি মায়াবতীকে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। মাইশার চোখে মুখে কথার চলনে একটুও খুঁজে পায় না সেই মায়াবতীর কোমল ছায়া।
মাঝে মাঝে মনে হয় কোথাও একটা ফাঁক রয়ে গেছে যেন। মনের মধ্যে এক অস্থির দ্বন্দ্ব। কখনো মনে হয় না এ মেয়েই তো সেই, শুধু একটা বার তো দেখা হয়েছিল ওদের, অত অল্প বয়সে, আর এতদিন ধরে তো শুধু কল্পনার উপর ভর করেই গড়ে তুলেছিল সেই মেয়ের মুখছবি ও আচার আচরণ। হয়তো বাস্তবের মাইশা তার সেই কল্পনার গড়নে একেবারেই মেলে না, তাই এই অমিল। আর বিরাটও প্রমাণ দেখিয়েছে ওকে, ওই নেমপ্লেটের অধিকারী একমাত্র এই মাইশাই, সেই দিনের মায়াবতী। দুপুর 11টার দিকে মায়া ও সামিরা রুমের বারান্দায় বসে আছে। সামিরা একই বকবক করছে, মায়া তাকিয়ে আছে অনেক দূরে শূন্য দৃষ্টিতে। সামিরার কথাই তার কোনো মন নেই, পড়ে আছে মন বাবার সাথে কাটানো মিষ্টি স্মৃতিতে। আবিরও ছিল ওদের সাথে। এই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল ও অফিসের উদ্দেশ্যে। হঠাৎ বাহিরে চেঁচামেচির আওয়াজে সামিরা নিজের বকবক থামিয়ে দেয়, তারপর মায়াকে উদ্দেশ্য করে বলে, আপু, বাইরে কারা যেন চেঁচামেচি করছে, চলো দেখি। না, মায়ার কোনো সারা শব্দ নেই। সে একইভাবেই চুপচাপ বসে রইল। সামিরা বুঝলো মায়ার অবস্থা, তাই সে একটু দীর্ঘশ্বাস ছেড়ে মায়াকে কিছুটা ঝাঁকিয়ে বলল, আপু নিচে চলো, কারা যেন চেঁচামেচি করছে। মায়া শূন্য দৃষ্টিতে নিয়েই ঘুরে তাকালো সামিরার দিকে, তারপর কোনো অনুভূতি ছাড়াই বলল, চলো দেখি কি। এরপর দুজন রুম থেকে বেরিয়ে সোজা উঠানে এলো। দেখলো এখানে সবাই আছে। মায়ের চাচু কথা বলছে কিছু লোকের সাথে, দেখেই বোঝা যাচ্ছে ওনারা কোনো কোম্পানি থেকে এসেছে। মায়া এগিয়ে গেল সেই দিকে, নিজের চাচুকে জিজ্ঞাসা করলো, হয়েছে চাচু, কি বলছেন ওনারা? মোশাররফ সাহেব বললেন। মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে জমা হলো কতগুলো কাগজ, সবই কড়া নোটিশ আর চূড়ান্ত সিদ্ধান্তের ছাপ বহন করে। কাপা হাতে সমস্ত ডকুমেন্টস একে একে খুলে দেখলো ও। হ্যাঁ, কিছুদিন আগেই বাবা এই লোনের প্রসঙ্গ বলেছিলেন, কিন্তু এমন নির্মম সত্য, বাড়ির দলিল বন্ধক পড়েছে। নির্ধারিত সময়ে ঋণ শোধ না করতে পারলে এ বাড়ি কোম্পানির দখলে চলে যাবে, এটা সে জানত না। বাবা প্রথমে কিছুই জানাননি ওকে নিজের রোগের কথা। একমাত্র সন্তান, তাকে কষ্ট দিয়ে কিচ্ছু বলতে চাননি। কতখানি ভালোবাসলে এমন একজন বাবা এমনভাবে নিজের যন্ত্রণাকে আড়াল করে যেতে পারে। নিজের চিকিৎসার জন্য লোন নিয়েছিলেন তিনি। মায়ের অগোচরেই ভেবেছিলেন সুস্থ হয়ে উঠে শোধ করবেন ঋণ, কিন্তু আমরা যা ভাবি তা কি সবসময় বাস্তব হয়? উপরওয়ালার পরিকল্পনা অনেক সময় আমাদের ভাবনার বহু বাহিরে। মায়া অনেক বোঝানোর চেষ্টা করলো অফিসারদের, আবেগ ভরা গলায় বলল, ও লোনের পুরোটা শোধ করে দিবে, শুধু একটু সময় দিতে হবে। কিন্তু ওদের চোখে ছিল কেবল নিয়মের শীতল ছায়া। এই বলে তারা চলে গেলেন। মায়া নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল সেই চৌকাঠে। বাবার স্মৃতিতে ঘেরা বাড়ির দরজায় চোখ দিয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ল কান্না। বুকের মধ্যে কেউ যেন ধারালো কিছু দিয়ে টেনে ছিঁড়ে ফেলছে হৃদয়টা। বাবার মৃত্যুর শোক এখনও দগদগে, তারই ওপর এই আঘাত। এই বাড়িটাও থাকবে না। এই দেওয়ালগুলো, এই উঠোন, এই ঘরটা যেখানে বাবা বসতেন, মায়ের মাথায় হাত রাখতেন, সব কিছু কি হারিয়ে যাবে এক নিমিষেই? চোখ ঝাপসা হয়ে এলো, চারপাশ কুয়াশার মতো ঘোলাটে। অতিরিক্ত কান্না, দিনের পর দিন ঠিকমতো খাওয়া না খাওয়া, শারীরিক দুর্বলতা আর মানসিক ধাক্কা একসঙ্গে হঠাৎ করে এসে আছড়ে পড়ল তার উপর। দুলতে দুলতে এক পায়ে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল মায়া। জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে গেল তার ছোট্ট পৃথিবী। হাসপাতালে শুভ্র বিছানায় শুয়ে আছে মায়া। স্যালাইনের পাতলা সুস্তা ওর হাতে স্থির হয়ে গেঁথে আছে। ধীরে ধীরে ওর শরীরে ঢুকছে স্যালাইনের পানি। ডক্টরের কথায় সামান্য স্বস্তি ফিরেছে চারপাশে। ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপ, নির্ঘুম রাত আর অনিয়মিত খাওয়া দাওয়ার কারণেই এমনটা হয়েছে। ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে পেশেন্টকে। আজ সারাদিন ও রাত স্যালাইন চলবে। কাল সকালে ছাড়পত্র দিয়ে দেবো আমরা, ওকে বাইরে নিয়ে যেতে পারবেন। সামিরা এই খবর পৌঁছে দিয়েছিল তার বাবা এবং ভাইকেও। কিছুক্ষণের মধ্যেই ওরা ছুটে এসেছে হাসপাতালে। বাবার চোখে ছিল চিন্তার রেখা, ভাইয়ের মুখে একরাশ গম্ভীরতা। তারা আর দেরি করেনি। সামিরা যেন নোটিশের কাগজ দেখিয়েছিলেন,
সঙ্গে নিয়ে আরমানের বাবা ও চাচা চলে গিয়েছিলেন সরকারি সেই কোম্পানির অফিসে। ভদ্রতায় আবৃত বহু অনুরোধ, বোঝানোর চেষ্টা সবই করেছিলেন তারা, কিন্তু ওরা ছিল নীতির বেড়াজালে বন্দী। একটি কড়া অথচ নির্লিপ্ত জবাব, তার বাহিরে যেন কিছু ভাবতেই রাজি নয় ওরা। চোখে মুখে ক্লান্তি নিয়ে ফিরে এসেছেন আরমানের বাবা ও চাচা, অন্তরে দুঃখ, মুখে নিঃশব্দ পরাজয়ের ছায়া। হসপিটালে এনেছিলেন মায়ার চাচা, চাচি এবং মাইশাও। ডাক্তারের মুখে যখন শুনলেন মায়া ভালো আছে, শুধুই শারীরিক ও মানসিক ধকলের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল, তখনই যেন মঞ্জিলা বেগমের মুখটা কঠিন হয়ে উঠল। আর এক মুহূর্তও দাঁড়ানি, মেয়েকে নিয়ে চলে গেলেন চুপচাপ। সব কিছু যেন উল্টে যাচ্ছে তার ভাবনার বাহিরে। যেই ছক কষে চলেছিলেন সেই পরিকল্পনাগুলো যেন একে একে ভেঙে পড়ছে নিজের ভারেই। চোখে মুখে বিরক্তি মিশ্রিত হতাশা। এখনকার প্রতিটা দৃশ্য, আরমানের ছোট আম্মুর কান্না, সব কিছুই তার কাছে শুধুই অভিনয়, একরাশ নাটক ছাড়া আর কিচ্ছু নয়। রাত হয়ে এসেছে, মায়া এখনো ঘুমিয়ে। দুজনের বেশি কাউকে থাকতে দেবে না হসপিটালে। আরমানের বাবা চাচা এবং মায়ার চাচাও অনেক আগে চলে গেছেন। শুধু হসপিটালে ছিল সামিরা, আবির আর আঞ্জুমা বেগম। সিদ্ধান্ত নিয়েছে আরমানের ছোট আম্মু ও আবির থাকবে হসপিটালে। একটা বেটা ছেলেকেও প্রয়োজন হসপিটালে, তাই আবিরই থাকবে। আরমান অনেক আগেই চলে গেছে হঠাৎ করে। কিছুক্ষণ পরেই সামিরাকে আবির বাড়িতে দিয়ে আসবে। হঠাৎ করেই আঞ্জুমা বেগমের মাথা ঘুরে উঠল। পাশেই দাঁড়িয়েছিল আবির, এখনই সামিরাকে দিতে যাবেও, তাই আঞ্জুমা বেগমের সাথে কথা বলছিলেন। হঠাৎ ওনাকে টলে পড়তে দেখে কোনো রকমে ধরে ওনাকে করিডোরে রাখা চেয়ারে বসালো। সামিরাও ছুটে এসে পানি খাওয়ালো তার ছোট আম্মুকে। তখনই আরমান আসলো ওখানে। আঞ্জুমা বেগমও মায়ের চিন্তায় আজ সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, তাই প্রেশার কমে গেছে। ছোট আম্মু, তোমারও শরীরটা খারাপ হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও, রেস্ট নাও, আমি থাকছি মায়াপুর কাছে। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি নাকচ করে বলে উঠলেন, না না মা, তুমি ছোট মেয়ে, তুমি হসপিটালে থাকতে পারবে না, আমি থাকছি এখানে। আরমান গম্ভীর গলায় বলল, তুমি যাও ছোট আম্মু, সামিরা থাকুক আর আমি থাকছি এখানে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আব্বু। আরমান ওনাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা না ছোট আম্মু, তুমি যাও, রেস্ট নাও। আবির যা, ছোট আম্মুকে নিয়ে বাড়ি চলে যা, তোরও আসার দরকার নেই, আমি থাকছি এখানে, কোনো দরকার হলে ডেকে নেব। আবিরও থাকতে চেয়েছিল এখানে, কিন্তু কি যেন একটা ভেবে আরমানের কথায় সায় জানিয়ে চলে গেল ছোট আম্মুকে নিয়ে। এদিকে আরমান এই হসপিটালে এর ম্যানেজারের সাথে কথা বলে একটা ফাঁকা এবং পরিষ্কার কেবিনের ব্যবস্থা করলো। তারপর সেই কেবিনে সামিরাকে নিয়ে গিয়ে বলল, তুই এখানে রেস্ট কর, আমি মায়ের কেবিনের কাছে থাকছি, কোনো দরকার হলে তোকে ডেকে নেব। আর তোর কিছু লাগলে বল, আমি আনানোর ব্যবস্থা করছি। সামিরা দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, আমার কিছু লাগবে না, আমি মাঝে একবার বাড়ি গিয়েছিলাম, ফ্রেশ হয়ে এসেছি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছি, খেয়ে নিয়ে এই বেড়েই কোনো রকমে আজকের রাতটা ম্যানেজ করে ঘুমিয়ে পড়িস। আর কোনো দরকার হলে ভাইয়াকে ডাকিস। তুমি চিন্তা করো না ভাইয়া, আমার কোনো অসুবিধা হবে না, তুমি মায়াপুর কাছে যাও, আপুর কোনো অসুবিধা হতে পারে, এখন কেউ নেই আপুর কাছে। আরমান সায় জানিয়ে বেরিয়ে গেল সামিরার কেবিন থেকে। তারপর ক্যান্টিনে গিয়ে সামিরার জন্য খাবার অর্ডার করে আসলো। ক্যান্টিনের কর্মচারী খাবার পৌঁছে দেবে কেবিনে, তাই আরমান এবার হাঁটা দিল মায়ের কেবিনের উদ্দেশ্যে। তারপর আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো মায়ের কেবিনে। হাসপাতালের কেবিনে এক অদ্ভুত নিস্তব্ধতা, মৃদু আলোয় ধূসর হয়ে আছে চারপাশ। মায়া এখনো ঘুমিয়ে আছে, চোখ দুটো বন্ধ। ওর নিস্তরঙ্গ মুখে ছায়া পড়েছে ক্লান্তির, অথচ কি শান্ত, কি কোমল, যেন একটা হারিয়ে যাওয়া বিকেলের ছবি। আরমান আস্তে করে কেবিনের দরজাটা বন্ধ করে দিল। তারপরে এক নিঃশ্বাসে তাকিয়ে থাকলো কিছুক্ষণ মায়ার দিকে। বিছানার পাশে এসে দাঁড়িয়ে গেল। মনের ভেতরটা হঠাৎ করেই খুব কাঁপতে শুরু করলো ওর। আজকে সারাদিন কত কিছু ঘটে গেছে,
কত অস্থিরতা, দৌড়ঝাঁপ, টানাপোড়েন, সব মিলিয়ে শরীরটাও ক্লান্ত, কিন্তু মনে যেন বয়ে যাচ্ছে এক অস্থির স্রোত, এক অনুচ্চারিত হাহাকার। আরমান চুপ করে একটা চেয়ার টেনে বসে গেল বিছানার পাশে। হাতটা বাড়িয়ে রাখলো খুব ধীরে, খুব নরম করে ছুঁয়ে রাখলো মায়ের হাতের পাশে। তবে ছোঁয়া নয়, কেবল অনুভব। ওর হাতে স্যালাইনের সুই গাঁথা, তাই সাহস হয়নি পুরোপুরি ধরার। মাঝে মাঝে ওর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, বুকটা ধীরে ধীরে উঠানামা করছে। কপালে এলোমেলো কিছু চুল পড়ে আছে, যেন ক্লান্ত মুখটার প্রশান্তিকে নষ্ট করে দিচ্ছে। আরমান আস্তে করে হাত বাড়িয়ে একটিমাত্র আঙুল দিয়ে সরিয়ে দিল চুলগুলো, যেন মায়ের মুখটা আরও স্পষ্টভাবে দেখতে পায়। কিন্তু ওর সেই মৃদু ছোঁয়াতেই মায়া হঠাৎ ঘুমের ঘরেই ভয় পেয়ে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আরমান কেঁপে উঠল ওর এমন প্রতিক্রিয়ায়। তাড়াতাড়ি করে কপাল থেকে হাতটা সরিয়ে নিল, যেন অপরাধ করে ফেলেছে এমন ভঙ্গিতে। তবে মায়ের হাতে রাখা ওর হাতটা ঠিকই কিছুটা চেপে ধরে রাখল, যেন আশ্বস্ত করতে চায় তাকে। এরপর আস্তে ঝুঁকে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমি এখানে আছি তো, তোমার পাশে। তবে ভয় পাচ্ছ কেন মায়াবতী? শব্দগুলো যেন বাতাসে মিশে গেল। মায়ের তরফ থেকে কোনো সাড়া এলো না। কিন্তু সেই মুহূর্তে নিজেরই বলা কথাই থমকে গেল আরমান। মায়াবতী? সে তো শুধুমাত্র সেই ছোট্ট পিচ্চি মেয়েটাকে এই নামে ডাকত, পিচ্চি মায়াবতী। ওর নাম তো শুধু হৃদয়ে ছিল, মুখে কখনো আর আসেনি কাউকে দেখে। অথচ আজ নিজের অজান্তেই মায়াকে উদ্দেশ্য করে সেই নামটাই বেরিয়ে এলো। এমনকি মাইশাকে তো কতবার দেখেছে, কথা বলেছে, একটিবারও তো মন থেকে সেই নামটা আসেনি। তবে আজ কেন এই ডাক? হয়তো মায়ের মুখে লুকিয়ে আছে সেই একই মায়া। ওর মুখের দিকে তাকালে একটা গভীর মায়া এসে চেপে ধরে। এই মায়া হয়তো সেই পিচ্চির মায়াবতীর মতোই স্নিগ্ধ, সরল, তাই হয়তো এই ডাক। এই কথাগুলো ভেবে আরমান আবারও আনমনে ফিস ফিস করে বলে উঠল, তোমার চোখে আমি যা দেখি সেটা আমি আমার পিচ্চি মায়াবতীর চোখে দেখেছিলাম অনেক বছর আগে, আর তাই হয়তো মন থেকে এই ডাক বেরিয়ে এলো। আরমান নিজের সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকতে মন চাইছে, যেন কোনো ক্লান্তি আসবে না এই মুখের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকলে। কেন এমন অনুভূতি হচ্ছে তা আরমান বুঝতে পারছে না। আজ কনফারেন্স রুমে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। ফোন ভাইব্রেট করা ছিল। সামিরা কল করেছে দেখে প্রথমে রিসিভ করেনি, ইগনোর করেছিল। তারপর বারবার কল করতে দেখে রিসিভ করে। যখন সামিরা মায়ার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার বিষয়ে জানালো, তখন যেন আরমানের হৃদয় থমকে গেল, পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আর কোনো কথা বের হচ্ছিল না ওর মুখ দিয়ে। এদিকে সামিরা হ্যালো হ্যালো করে যাচ্ছিল অনেক কষ্টে। তখন আরমান নিজের মুখ দিয়ে কাপা গলায় বের করেছিল, আসছি আমি। এরপর আর কোনো কিছু না ভেবে কনফারেন্স রুম থেকে ছুটে বেরিয়ে এসেছিল। অবাক হয়ে দেখেছিল সবাই আরমানকে এইভাবে কোনো কিছু না বলে ছুটে বেরিয়ে আসতে দেখে। এরপর আবির ও নিজের ফোনের দিকে তাকিয়ে দেখে সামিরার অনেকগুলো মিসড কল আর মেসেজ। এরপর আবির অফিসের সব কিছু কোনো মতে সামাল দিয়ে নিজেও বেরিয়ে আসে। আরমান মায়ের মুখের কাছে খানিকটা ঝুঁকে মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে যায় মায়ার। ধূসর আলো আর স্যালাইনের ফোটার শব্দের ফাঁকে চোখ মেলে দেখে আরমান ওর মুখের উপর ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে অদ্ভুত এক প্রশান্ত ভাব, যেন বহুদিন পর কোনো কিছুতে স্থির হতে পেরেছে। মায়া চমকে ওঠে না, তবে ভেতরে কোথাও একটা আলতো কাঁপুনি বয়ে যায়। স্মৃতি, দুঃখ আর দুর্বলতার ফাঁকে দাঁড়িয়ে থাকা এই মানুষটা এত কাছে কেন? ওর ঠোঁট কাঁপে, খুব নিচু দুর্বল গলায় ফিস ফিস করে উচ্চারণ করে, এভাবে তাকিয়ে আছেন কেন? কণ্ঠে কিছুটা দুর্বলতা, একটুখানি ভাঙা ভাঙা বিস্ময়, যেন ঘোরের মধ্যে কথা বলছে ও। আরমান মায়ের চোখ খোলা দেখতে পেয়েই সে যেন খানিকটা থতমত খেয়ে গেল। মুখের কাছ থেকে একটু সরে এসে সোজা হয়ে বসল। মুহূর্তেই নিজের স্বভাবজাত গম্ভীরতা ফিরিয়ে আনল সে। ঠোঁট কঠিন রেখায় বদ্ধ করে ফোনটা হাতে তুলে নিল, যেন
ফোনে ভীষণ গুরুত্বপূর্ণ কোনো কাজ করছে এখন। মায়া ধীরে ধীরে চোখ ঘুরিয়ে তাকালো চারপাশে, তারপর আরমানের দিকে ক্লান্ত ও দুর্বল গলায় সে প্রশ্ন করলো, এটা কোথায় কোথায় নিয়ে এসেছেন আমায়? আরমান ফোন থেকে চোখ তুলে তাকালো মায়ের দিকে, গলার স্বর শান্ত। হাসপাতালে দুপুরের দিকে জ্ঞান হারিয়ে ফেলেছিলে তুমি, তাই নিয়ে আসা হয়েছে এখানে। তারপর খানিক চুপ থেকে যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল তার, কণ্ঠে অসহায়তার আভাস, চোখে মেঘ জমার ইঙ্গিত। সে আবার প্রশ্ন করলো, বাড়িটা আমার পাপার বাড়ি, সত্যি কি ওনারা নিয়ে নেবে? কোনো উপায় নেই আমার পাপার শেষ স্মৃতিটুকু বাঁচানোর? আরমান মায়ের চোখের দিকে তাকিয়েছিল, দৃষ্টিটা ছিল শীতল অনুভূতিহীন, যেন দীর্ঘদিনের ক্লান্ত এক পুরুষ যে সমস্ত আবেগকে শরীরের গহীন কক্ষে তালাবদ্ধ করে রেখেছে। সেখান থেকেই যেন নিঃসৃত হলো তার উত্তর। না, কোনো উপায় নেই। কোম্পানির দেওয়া সময় শেষ হয়ে গেছে। তোমার বাবা নিজে হাতে দলিল আর কন্ট্রাক্ট পেপারে সই করেছিলেন। এখন আইনের চোখে ওই বাড়ি আর তোমার নয়। আরমানের এমন নিষ্ঠুর কথায় মায়ের চোখে বৃষ্টি নেমে এলো। আরমান তখনও তাকিয়ে আছে মায়ের মুখের দিকে, কি যেন গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আর মায়া দুঃখ কষ্টে ফুপিয়ে কেঁদে উঠল। তখনই রুমে একজন নার্স প্রবেশ করলো, হাতে মেডিসিন ও খাবারের থালা বেডের পাশের টেবিলে রেখে বলল, এই যে ওনার খাবার, আর এখন একটা ইনজেকশন আছে ওনার। মায়া নার্সকে আসতে দেখে ফুপানো থামিয়ে দিয়েছে, তবে চোখ থেকে তখনও নিঃশব্দে পানি পড়ছে। আরমান তখনও মায়ের মুখের দিকে তাকিয়ে। নার্স প্রথমে মায়াকে শোয়া থেকে উঠে বসালো ধীরে সুস্থে, তারপর ধীরে ধীরে ইনজেকশনের সিরিঞ্জটা প্রস্তুত করে মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, একটু কষ্ট হবে, সহ্য করুন। মায়া নিঃশব্দে চোখ বন্ধ করলো, কিন্তু ভেতরে ভেতরে ওর সারা শরীর যেন কেঁপে উঠল। এখনও বুকের ভেতর কান্নার ঢেউ দোলা দিচ্ছে। নার্স ইনজেকশন পুশ করতেই চুপচাপ ওর পাশে বসে থাকা আরমানের বাহু হঠাৎ করে বাহুত বাড়িয়ে শক্ত করে ধরে ফেলল। ওর আঙুলের নখগুলো গেঁথে গেল শার্টের উপর দিয়েই। আরমান নির্বাক ভঙ্গিতে তাকালো মায়ার সেই হাতের দিকে। ওর চোখে ধরা পড়ল মায়ের চোখের ভেতর জমে থাকা আতঙ্কের ছায়া। ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে মায়ার। নিজের হাতের উপর আরেকটা হাতের অস্তিত্ব পেতেই ধীরে চোখ খুলল মায়া, তারপর দৃষ্টি রাখলো আরমানের চোখের দিকে। আরমান ওর হাতটা ছাড়িয়ে নিল না, বরং নিজের ডান হাতটা বাড়িয়ে ওর হাতের উপর রাখলো আস্তে করে। চোখে একটা নিশ্চিন্ত আশ্বাসের দৃষ্টি, যেন বলতে চাইছে, আমি তো আছি, ভয় কিসের? মায়া তাকিয়ে রইল আরমানের চোখের দিকে। আরমানের দৃষ্টি তখন নিজের আরেক হাতে থাকা ফোনে, কিন্তু তবুও যেন মায়া ভরসা পেল আরমানের থেকে। তাই ওর আঙুলের চেপে ধরার শক্তিটা আস্তে আস্তে কমে এলো। নার্স ইনজেকশন দিয়ে বলল, হয়ে গেছে, এই ইনজেকশনটা ঘুম আনবে, তবে তার আগে কিছু খেয়ে নেবেন। অনেকক্ষণ কিছু খাননি তো। নার্সের কথাই ঘোর কাটল মায়ার। কিভাবে যে ইনজেকশন দিল নার্স কি জানি, ও তো কিছু বুঝতেই পারল না যেন। ধীরে আরমানের বাহু থেকে হাত সরিয়ে আনলো মায়া। নার্স খাবারের থালাটা বিছানার পাশে রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। আরমান ওর মোবাইলটা পাশের টেবিলে রেখে চোখ মেলে তাকালো থালার দিকে, তারপর আবার মায়ের মুখের দিকে। মায়া মাথা নিচু করে নিজের কোলের দিকে দৃষ্টি রেখেছে, যেন শূন্য দৃষ্টিতে কি এক অতল কিছু খুঁজে বেড়াচ্ছে। চোখের কোণায় জমে থাকা অশ্রু তখনও শুকিয়ে যায়নি। আরমান ধীরে ধীরে খাবারের থালাটা টেনে কাছে আনলো। থালার মধ্যে একটা মাঝারি সাইজের বাটিতে স্যুপ রাখা। আরমান চামচে কিছুটা স্যুপ তুলে মুখে কিছু না বলে চামচটা মায়ের মুখের কাছে ধরলো। মায়া মুখ তুলে চাইলো আরমানের দিকে, তারপর বলল, আমি নিজে খেয়ে নিব। আরমান বিরক্ত না হয়ে গম্ভীর গলায় বলল, ডান হাতে স্যালাইন চলছে, বাঁ হাত দিয়ে চামচ ঠিকমতো ধরতে পারবে না, তাই বেশি না বকে চুপচাপ খেয়ে নাও। মায়া দু চোখে অভিমান আর ক্লান্তির মিশ্র ছায়া, যেন কাঁদতেও ক্লান্ত, বিরোধও করতে ইচ্ছে করছে না, তবুও বলল, এখন এতিম হয়ে গেছি বলে দয়া দেখাচ্ছেন? আরমান চোখে চোখ রেখে তাকিয়ে রইল একটুখানি, তারপর মুখটা গম্ভীরের থেকে গম্ভীর করে বলল, ভেবে নাও তাই। আমার সময়ের একটা দাম আছে, তাই ফালতু বকবক না করে আমার সময় নষ্ট করবে না। মায়া ছল ছল চোখে বলে উঠল, হ্যাঁ,
আপনার মতো আপনার তো সময়ের অনেক দাম। তাহলে এখানে এসেছেন কেন? আর এতক্ষণ ছিলেনই বা কেন? আরমান এতক্ষণে চামচটা আবারও বাটিতে নামিয়ে নিয়েছে, মুখ তখনও গম্ভীর গম্ভীর গলাতেই বলল, মনে রাখবে, এই আরমান শাহরিয়ার কখনো কোনো কাজ নিজের স্বার্থ ছাড়া করে না। আমার খেয়াল রাখার পেছনে আপনার কি স্বার্থ আছে মিস্টার আরমান শাহরিয়ার? আরমান এবার ধমকে উঠল মায়াকে। জাস্ট স্টপ ইট মায়া, আমি তোমার সব কথার উত্তর দিতে বাধ্য নই, চুপচাপ খেয়ে নাও। আরমানের ধমকে ভয় পেয়ে চমকে উঠল মায়া, থমকে রইল খানিকটা। আরমান নিজের কথা শেষ করে আবার চামচে খাবার তুলে নিয়ে মায়ার মুখের সামনে ধরেছে। মায়া একবার চামচের দিকে তাকালো, তারপর আরমানের চোখে। সেই চোখে কোনো মায়া নেই, কোনো অনুরোধও নেই, কিন্তু অদ্ভুত এক নিঃশব্দ অধিকার রয়েছে, যেন মায়া বাধ্য আরমানের কাছে। একরকম অনিচ্ছা সত্ত্বেও মায়া আস্তে করে মুখ খুলল। দুজনেই চুপ। কেবিনে তখন শুধু স্লাইনের ফোটার শব্দ, ঘড়ির টিকটিক আর এক অজানা আবেগের নিঃশব্দ স্রোত। আরমান যত্ন করে একে একে মায়াকে খাইয়ে দিতে লাগলো। কোনো কথা নেই, তাড়া নেই, শুধু নিঃশব্দে এক মনোযোগে খাবার তুলে দিচ্ছে, যেন সেই মুহূর্তে এই কাজটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মায়া ওর মুখের ভিতর খাবার গিলে নিতে নিতে মনে মনে ভাবছিল, এই মানুষটা কি শুধুই নিজের স্বার্থে জন্য ওর এতটা যত্ন করছে? এসব কিছু কি শুধুই দয়া, নাকি অন্য কোনো কিছু আছে যেটা ও বুঝতে পারছে না? কিছু প্রশ্ন কখনো চাইলেও মুখে আনা যায় না, হৃদয়ে ঘুরপাক খায়। মায়ার খাওয়া শেষ। আরমান তার হাতে কিছু না লাগার সত্ত্বেও ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসলো। মায়া চোখ মুখ কুঁচকে বলল, আপনার হাতে তো কিছুই লাগেনি, তাও হাত ধুলেন যে? আরমান মায়ের এই কথার কোনো উত্তর দিল না, চুপচাপ কেবিনে থাকা সোফাটায় বসলো। যা দেখে মায়া মুখ বাঁকালো। আরমান তার চোখে দেখলেও কিচ্ছু বলল না। মায়া মিনমিন করে বলল, নার্সকে একবার ডেকে দিন না। আরমান গম্ভীর গলায় বলল, কেন? মায়া আবারও মিনমিন করেই উত্তর দিল, ওয়াশরুমে যাব একবার। আরমান ছট করে উঠে দাঁড়ালো, তারপর কোনো কিছু না ভেবেই বলল, তো চলো, আমি দিয়ে আসছি ওয়াশরুমে। মায়া অবাক হয়ে গেল, চোখ গোল গোল করে বলল, কি? আপনি আমার সাথে যাবেন মানে? আরমান কোনো কিছু না বুঝতে পেরে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, আমি তো বলেছি দিয়ে আসবো ওয়াশরুমে, এতে এত অবাক হওয়ার কি আছে? মায়া এবার কিছুটা লজ্জা পেল, মাথা নিচু করে নিল, তারপর আমতা আমতা করে বলল, তা তো ঠিক, কিন্তু শুধু দিয়ে আসলে তো হবে না, দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এই স্লাইনের বোতলটাও নিয়ে যেতে হবে। আমার এক হাতে স্লাইনের সুচ গাঁথা, আরও অন্য হেল্প লাগবে আমার। আরমান এতক্ষণে বুঝতে পারল সবকিছু, আর এতে নিজেই বিব্রতকর অবস্থায় পড়ে গেল। ও তো ভেবেছিল মায়া হয়তো একটু মুখে হাতে পানি দেবে, অন্য কিছু ভেবে দেখেনিও। আরমান কিছুটা আমতা আমতা করে বলল, মানে দাঁড়িয়ে থেকে স্যালাইনের বোতল ধরে, আর তুমি মানে আমি তোমার। মায়া চোখ তুলে এক ঝলক তাকালো। এবার আরমান যেন পাথর, মুখ গম্ভীর রাখার চেষ্টা করলেও ভেতরে ঝটকা খেয়েছে বোঝাই যাচ্ছে। সে এক ঝটকায় বলে উঠল, আমি নার্সকে ডেকে দিচ্ছি। আরমান কথাটা বলেই যেন নিঃশ্বাস ফেলার ফুসরত না পেয়ে তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে বেরিয়ে গেল, যেন মুহূর্তে হারিয়ে যেতে চায় এই বিব্রতকর পরিস্থিতি থেকে, যেটা ওর চিরচেনা গাম্ভীর্যের দেয়ালে একটা সরু ফাটল ধরিয়ে দিয়েছে। আরমান চলে যেতেই কেবিনে ফিরে এলো নিস্তব্ধতা। সেই নীরবতার ভেতর মায়ার ঠোঁটে এক অজানা হাসি রেখা, যেটা তার সমস্ত কষ্ট, ক্লান্তি, শোকের গহ্বর পেরিয়ে এক অনাবিল কোমলতায় ঝিকিমিকি করে উঠল। কাঠকোঠা গম্ভীর মানুষটার ভেতরে যে এতখানি অবুঝ মানুষের স্পর্শ লুকিয়ে আছে তা বুঝতে পেরে যেন একটুখানি আলো ছুঁয়ে গেল তার ভেতরের মেঘলা আকাশে। কিছুক্ষণ পরেই কেবিনে প্রবেশ করলো একজন নার্স, কণ্ঠে পেশাগত সৌজন্য, মুখে একগাল হাসি। কি হেল্প লাগবে ম্যাম? মায়া চোখ তুলে তাকিয়ে ধীর স্বরে জানালো, ওয়াশরুমে যেতে চাই। নার্স সহানুভূতির ভঙ্গিতে এগিয়ে এসে নরম হাতে বেড থেকে নামতে সাহায্য করলো তাকে। স্যালাইনের পাইপ সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়া।
কিন্তু ঠিক তখনই নিজের দিকে এক ঝলক তাকিয়ে তার বুকের ভেতর হঠাৎ করে শূন্যতার এক হালকা ঢেউ খেল। পরনে হাসপাতালের নরম আকাশি রঙের পোশাক, গলার কাছে খোলা, বুক জুড়ে ফাঁকা, কোথাও নেই চেনা ওড়নার আড়াল। মুহূর্তেই তার মুখে ছায়া ফেলল রক্তিমতা, লজ্জায় টকটকে হয়ে উঠল দুই গাল। ভাবতেই কেমন হোঁচট খেল তার মন। এই বেশেই কি সে এতক্ষণ ছিল আরমানের সামনে? চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। মনের গভীরে অদ্ভুত এক অনুভূতির ঢেউ হয়ে গেল। লজ্জা, অস্বস্তি, আবার যেন কোথাও একটা অচেনা স্পর্শে নরম হয়ে আসা হৃদয়ের পরত। সকালে নরম আলো নিঃশব্দে জানালার ফাঁক গলে কেবিনের ভেতর ঢুকে পড়েছে। সাদা দেয়ালের ওপর ঝরে পড়া সেই আলোক ছায়া এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে গোটা ঘরে। দূর থেকে ভেসে আসছে কিছু নাম না জানা পাখির কিচিরমিচির শব্দ। আর বাইরে রাস্তায় শুরু হয়েছে দিনের প্রথম গাড়ি চলা, নিয়মিত কিন্তু বিরক্তিকর এক শব্দের ধারা। আরমান এখনও সোফায় বসে ঘুমিয়ে, মাথাটা একদিকে হেলে পড়ে আছে, মুখে হালকা ক্লান্তির ছাপ। সূর্যের আলো তার মুখে এসে পড়তেই সে একবার চোখ কুঁচকে নিল বিরক্তিতে। একটু পরে ধীরে ধীরে চোখ মেলে তাকালো চারদিকে। প্রথমে অস্পষ্টভাবে, তারপর ধীরে সোজা হয়ে বসে পড়ল। দৃষ্টি গিয়ে পড়ল সাদা চাদরে মুড়ে গলা অবধি টেনে রাখা সেই মেয়েটি যেন এক নিঃশব্দ দুঃখের অবয়ব হয়ে ঘুমিয়ে আছে। চোখ বুঝে আছে, তবু চোখের কোণের চারপাশে চাপা ক্লান্তি, মুখে এক ধরনের বিষণ্ণতা যা ঘুমের মাঝেও স্পষ্ট। সেই শান্ত মুখখানার দিকে তাকিয়ে আরমানের চোখে ক্ষণিকের জন্য ঝিলিক দিয়ে উঠল এক অদ্ভুত অনুভূতি, কেমন যেন বোধের অতলে নেমে যাওয়া একটা নরম ঢেউ। এক মুহূর্তের জন্য আরমান অনুভব করলো এই মেয়েটিকে সে যতটা বুঝেছে তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে আছে মায়ের ভেতরে। অনেক না বলা কথা, অনেক চাপা কান্না এবং হয়তো কোথাও লুকিয়ে থাকা এক অপূর্ণ অপেক্ষা। কাল রাতে নার্স কেবিন ছেড়ে বেরিয়ে যাওয়ার অনেক পরে সে আবার কেবিনে ফিরে এসেছিল। ততক্ষণে মায়া ঘুমিয়ে পড়েছে, হয়তো ওষুধের ঘোরে কিংবা দিনের সমস্ত ক্লান্তি আর হৃদয়ের দহন মিলিয়ে এক ধরনের গভীর ঘুমে ডুবে গেছে। আরমান চুপচাপ সোফায় বসে নিজের মোবাইলে ইমেল চেক করছিল। তখন সব কিছুই স্ক্রিনের পাতায় পাতায় ভেসে উঠছিল, কিন্তু ঠিক কখন যে তার নিজের চোখ বুজে এসেছে সে নিজেও জানে না। আরমান ধীর পায়ে সোফা থেকে উঠে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। চোখে মুখে এখনো ঘুমের আবেশ, শরীরে ক্লান্তির রেখা। কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে, হাতে নিজের রুমাল, নিঃশব্দে ভেজা মুখ আর হাত মুছে নিচ্ছে। ঠিক তখনই ঠকঠক আওয়াজে কেবিনের দরজায় ঢোকা পড়ল। সাথে সাথে শোনা গেল এক চেনা কণ্ঠ। আসতে পারি? আরমান মুখ না তুলে স্বাভাবিক গাম্ভীর্য বজায় রেখে ছোট্ট করে উত্তর দিল। দরজাটা খুলে ভেতরে ঢুকলো আবির, মুখে স্বাভাবিক এক প্রাণবন্ত হাসি, হাতে একটা ছোট্ট ব্যাগ। আরমান ওর দিকে না তাকিয়ে বলল, তুই এত সকালে এখানে? আবির হাসি মুখে উত্তর দিল, তোদের এখানে রেখে নিজের বিছানায় ঘুম হচ্ছিল না রে ভাই, তাই ভাবলাম এসে একটু দেখে যাই। আরমান ধীরে ধীরে সোফায় বসে পড়ে বলল, তারপর ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এত সকালে তোকে ঢুকতে দিল কে? এই নার্সিং হোম তো খুব কড়া। আবির দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আরমান শাহরিয়ার বলে একটা নাম আছে না, সেই পাওয়ার খাটিয়েছি। এই কথায় হালকা এক বাঁকা হাসি খেলে গেল আরমানের ঠোঁটে, কিন্তু মুহূর্তেই মৃদু আওয়াজে তাদের দৃষ্টি চলে গেল বেডের দিকে। মায়া ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে, চোখে ঘুম আর ক্লান্তির ছায়া। আবির সঙ্গে সঙ্গে ব্যাগটা নামিয়ে রেখে ওর পাশে এগিয়ে গেল, নরম হাতে সাহায্য করলো বালিশে ভর দিয়ে ঠিকঠাক হয়ে বসতে। আরমান চোখ সরিয়ে নিল, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো দৃশ্যটা যেন গেঁথে নিল ভেতরে ভেতরে। মায়া মুখ তুলে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, তুমি কখন এলে ভাইয়া? আবির পাশে রাখা চুলটা টেনে নিয়ে বসলো, চোখে ছিল একরাশ স্নেহ, কণ্ঠে ছিল অভ্যস্ত দায়িত্ববোধ। এই তো এইমাত্র এলাম, এখন কেমন আছো তুমি? মায়া মাথা একটু নেড়ে ছোট্ট করে জবাব দিল, ভালো আছি। আবির কিছুটা ঝুঁকে মৃদু কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, সত্যি ভালো আছো তো? কোনো অসুবিধা বা কষ্ট হচ্ছে না তো? বলো আমাকে, তাহলে আমি সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলবো। মায়া চোখ নামিয়ে বলল, না ভাইয়া, এখন আর কোনো কষ্ট হচ্ছে না, ঠিক আছি।
ওদের কথোপকথনের মাঝখানে কেবিনে একটা মুহূর্তের জন্য নেমে এলো গভীর এক নীরবতা। আবিরের চোখে বোন সুলভ স্নেহ, আর মায়ের কণ্ঠে ধরা পড়ে এক অনুচ্চারিত কৃতজ্ঞতা, যা সে প্রকাশ করতে পারছে না, শুধু অনুভব করছে। আরমানের কেন জানি বিরক্ত লাগলো সব কিছু, তাই কোনো কিছু না বলেই গম্ভীর মুখে বেরিয়ে গেল। আবির আর মায়া তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। সকাল 10টা, ডাক্তারের চেক আপ শেষ। সব রিপোর্টই আশ্বস্ত করেছে মায়ার শারীরিক অবস্থা ভালো। স্যালাইনের ক্যানোলা খুলে দেওয়া হয়েছে তার হাতে থেকে। হালকা ব্যথা রয়ে গেছে সূচের প্রবেশপথে, কিন্তু সে ব্যথার চেয়ে বড় যে ক্ষত তা ছিল মনের গভীরে। এখন মায়া আবিরে নিয়ে আসা বাড়ির পোশাক পরে প্রস্তুত হয়েছে হসপিটালে ছাড়ার জন্য। চোখে মুখে ক্লান্তি থাকলেও সাজানো রয়েছে এক ধরনের নির্লিপ্তি, যেন কোনো কিছুতেই আর অবাক হবার মতো কিছু বাকি নেই তার জীবনে। ওদিকে আবির আর আরমানের বাবা আনোয়ার সাহেব গিয়েছেন ডিসচার্জের যাবতীয় ফর্মালিটিজ পূরণ করতে। আনোয়ার সাহেব একটু আগে যখন বললেন, আমি তোকে নিতে এসেছি মায়া মামুনি, আজ থেকে তুই আমাদের বাড়িতে থাকবি আমার মেয়ে হয়ে। তখনই বুকের ভেতর কোথা থেকে যেন এক গোপন হাহাকার ছড়িয়ে পড়ল মায়ার। চোখ ভিজে উঠল। কোনো কিছু বলার আগে নিঃশব্দেই গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। একটানা তাকিয়ে রইল সামনের দেয়ালে, যেন সেখানে লুকিয়ে আছে তার সমস্ত অতীত, সমস্ত স্মৃতি। তার চাচা চাচি নাকি আজ সকালেই চলে গেছেন, তার সাথে দেখা না করে। হয়তো ভয় পেয়েছে যদি এখন মায়ের দায়িত্ব তাদেরকে নিতে হয়। মনের ভেতর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল একটাই সত্য, সে এখন এতিম। মাথার ওপর ছাদ নেই, নিজের বলতে এমন কিছুই অবশিষ্ট নেই ওর। প্রথমটাই যেতে রাজি হয়নি সে আরমানের বাড়িতে। ভেতরের এক গোপন দ্বিধা, এক অদ্ভুত অস্বস্তি তাকে আটকে রেখেছিল। কিন্তু আনোয়ার সাহেব ধৈর্য ধরে বুঝিয়েছিলেন মায়াকে, মনে করিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তটা যেদিন হাসপাতালে বসে তার প্রিয় বন্ধু অর্থাৎ মায়ার বাবা নিজের কাপা হাতটা মেয়ের হাত থেকে ছাড়িয়ে তুলে দিয়েছিলেন আনোয়ার সাহেবের হাতে। নিঃশব্দে গভীর এক আস্থায় ভর করে বলে গিয়েছিলেন, আমার একমাত্র মেয়েটার দায়িত্ব তোর হাতে তুলে দিলাম, এখন থেকে তুই ওর বাবা, দেখে রাখিস আমার মেয়েটাকে। আনোয়ার সাহেবও কথা দিয়েছিলেন এই মেয়েটাকে নিজের সন্তানের মতো আগলে রাখবেন, যত্ন করবেন, কোনো কষ্ট আসতে দেবেন না তার জীবনে। আর তখনই মায়ের বাবা বলে গিয়েছিলেন আরও একটা কথা, ভালো ছেলে দেখে মায়ার বিয়ে দিয়ে দিস আনোয়ার, যেন আমার মেয়েটা সারা জীবন সুখে থাকে। খুব ইচ্ছে ছিল জানিস মেয়েটাকে সুখী হতে দেখার, কিন্তু সব ইচ্ছে তো শেষ পর্যন্ত পূরণ হয় না। মায়ের বাবা দেখে যেতে পারলেন না মেয়েকে সুখী হতে, এটাই ছিল তার অপূর্ণতার গভীর দাগ। আর সেই দায়ের ভারী আজ আনোয়ার সাহেব তুলে নিয়েছেন মায়ের জীবনের একমাত্র ছায়া হয়ে। আবির যখন সেই কেবিনে ঢুকলো তখন দৃশ্যটা দেখে মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। সামিরা ঘুমে এমনভাবে গা ছেড়ে দিয়েছে যেন পৃথিবীর কোনো চিন্তাই তার নেই। বিছানার এক কোণে উবুর হয়ে শুয়ে আছে ও, বালিশের জায়গা দখল করেছে ওর এক হাত। বালিশ নিচে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সামিরার একটা পা আর একটা হাত বেডের বাহিরে ঝুলে আছে, মুখটা আধখোলা আর গলা দিয়ে হালকা শোষ শব্দ বেরোচ্ছে। এই অবস্থায় আবিরের দুষ্টুমি মন ভরপুর আনন্দে ভরে উঠল। সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করলো, ফটাফট কয়েকটা ছবি তুলে ফেললো সামিরার এই রাজকীয় ঘুমের। তারপর ওর মানিব্যাগ থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বার করে পাকিয়ে সরু বানিয়ে নিঃশব্দে সামিরার কানে খোঁচাতে শুরু করলো। ঘুমে বিঘ্ন ঘটতেই সামিরা বিরক্ত মুখে হাত নেড়ে আবিরের হাত সরিয়ে দিল, কিন্তু আবির থেমে থাকার ছেড়ে না, আবারও একই কাণ্ড করলো। এদিকে সামিরা পাশ ফিরতে গিয়ে একেবারে ধপ করে বিছানা থেকে নিচে পড়ে গেল। উফ মাগো! একটা ঝাঁকি খেয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল সে। আবির তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা। সামিরা ততক্ষণে চোখ কচলাতে কচলাতে ফ্লোরে উঠে বসে বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে। তারপর ধীরে ধীরে মাথায় বুদ্ধি ফিরতেই দাঁত কিচিয়ে তেলে এলো আবিরের দিকে। এই তুমি নিশ্চয়ই কিছু করেছো তাই না? আমি এমনি এমনি পড়ে যাব না? রাগে মুখ লাল করে উঁচিয়ে উঠল সামিরা। আবির কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, আরে না রে, আমি কি করব? তোকে ডাকার জন্য এসেছিলাম, তোকে ডাকার সাথে সাথে তুই নিজেই পড়ে গেলি, এতে আমার দোষ কি?
সামিরা রেগেই বলল, তা আমি তো তোমার ডাক শুনলাম না। নিশ্চয়ই কিছু না কিছু করেছো তুমি। শোন, তুই যখন ঘুমাচ্ছিলি তখন দেখলাম তুই বিছানার অর্ধেক ঝুলে আছিস। আমি যদি না ডাকতাম এমনিতেই পড়ে যেতিস। বরং আমি তো তোর প্রাণ বাঁচাতে এসেছিলাম বলা যায়। আবির নাটকীয় ভঙ্গিতে বলল, তারপর আবার হাসতে লাগলো। তার বিশ্বাস হচ্ছে না তো, দাঁড়া প্রমাণ দেখাচ্ছি। বলেই সে ফোনটা সামিরার সামনে ধরলো। ছবি দেখে সামিরার মুখ যেন কালো হয়ে গেল। ছি ভাইয়া, এসব কি? আমার এত বাজে ছবি, তুমি এই অবস্থায় ছবি তুলেছো কেন? চিৎকার করে উঠল সামিরা। তাড়াতাড়ি ডিলিট করো বলছি। সামিরা মোবাইল কেড়ে নিতে এগোতে আবির এক ঝটকায় হাত সরিয়ে নিল। আবির এক চোখ টিপে বলল, না, একদম না। এই ছবিগুলো খুব মূল্যবান, পরে কাজে লাগবে। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, তুই বল, তোকে এখানে কেন রাখা হয়েছিল? সামিরা বলল, মায়াপুর খেয়াল রাখার জন্য। হ্যাঁ তো, তাহলে তুই কতটা খেয়াল রাখলি শুনি? সামিরা মাথা নিচু করে অপরাধীর মতো বলল, সরি ভাইয়া, কাল রাতে ভাইয়া বলেছিল খেয়ে একটু রেস্ট নিতে। খাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি। তারপর মুখ তুলে আবার বলল, মায়াপু কেমন আছো এখন? আপুর কোনো অসুবিধে হয়নি তো? আমি জানি খুব খারাপ করেছি আমি। এমন দায়িত্ব জ্ঞানহীনভাবে ঘুমিয়ে পড়া ঠিক হয়নি। মায়া এখন ভালো আছে, চিন্তা করিস না। এরপর আবিরও কিছুটা দুঃখিত হওয়ার ভান করে বলল, হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। তুই ভীষণ খারাপ। আর তাই তো তোর কথা কেউ মনে রাখেনি। সবাই তোকে হসপিটাল থেকে না নিয়েই মায়াকে ডিসচার্জ করিয়ে চলে গেছে। আবিরের এই কথায় অবাক হয়ে গেল সামিরা। ও চোখ বড় বড় করে বলল, কি? সবাই আমাকে না নিয়েই চলে গেছে? হ্যাঁ তো, সবাই দেখছি মায়াকে নিয়েই ব্যস্ত বাড়িতে। আমার হঠাৎ করে মনে পড়লো তোর কথা। জানিসই তো তোকে আমি কতটা ভালোবাসি। তো আমি সবাইকে তোর কথা জিজ্ঞাসা করতেই সবার মনে পড়লো। তুই তো কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাস। তাই সবাই বলল আমি যেন তোকে তুলে নিয়ে আসি। আমি ভাবলাম ওই ছোটোখাটো একটা হাতির বাচ্চার মতো মানুষটাকে তুলে আনা আমার পক্ষে সম্ভব নয়। তাই একটা জেসিবি নিয়ে আসি, ওটাতে করে তুলে নিয়ে যেতে সুবিধা হবে। তবে দুঃখের বিষয় হলো এই যে অত বড় জেসিবিটাকে এই নার্সিংহোমের ছোট দরজা দিয়ে প্রবেশ করানো গেল না। সামিরা প্রথমে অবাক হলেও ওকে সবাই না নিয়েই চলে গেছে শুনে কিছুটা মন খারাপও হলো। কিন্তু আবিরের পুরো কথাটা শুনে আবারও রেগে গেল। ও তেড়ে গিয়ে আবিরকে কিলঘুষি মারতে শুরু করলো। মুখে বলতে থাকলো, কি? আমি ছোটখাটো হাতির বাচ্চা? আর তুমি? তুমি কি? হ্যাঁ, তুমি তো একটা গন্ডার, চল হস্তি। ওদের এই দুষ্টুমির মাঝে আরমানের গম্ভীর গলার আওয়াজ শোনা গেল। কি হচ্ছেটা কি? তোরা এখানেও শুরু করেছিস? সামিরা দরজার কাছে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে আবিরের নামে নালিশ জানিয়ে বলল, ভাইয়া তুমি জানো আবির ভাইয়া আমাকে হাতির বাচ্চা বলেছে। আবার আমাকে তুলে নিয়ে যেতে নাকি জেসিবি লাগবে। আবির তাড়াতাড়ি নাকচ করে বলে উঠল, আরে হাতির বাচ্চা বলিনি তো, বলেছি ছোটোখাটো হাতির বাচ্চার মতো মানুষ। আরমান থমথমে গলায় উত্তর দিল। বলেই আরমান আবার হন হন করে চলে গেল। আর এদিকে সামিরা আবিরের দিকে মুখ বেঁকিয়ে বলল, মিথ্যাবাদীর পাহাড় একটা। বলেই মুখ ঘুরিয়ে সামিরাও হন হন করে চলে গেল। মায়া ধীরে ধীরে বেড থেকে নামলো। স্যালাইন খুলে ফেলার পরও শরীরে এখনও ক্লান্তির ছাপ স্পষ্ট। সামিরা ইতিমধ্যেই ওর কাল রাতের পোশাক একটি ব্যাগে গুছিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ডিসচার্জের সমস্ত ফর্মালিটিও শেষ হয়ে গেছে। মায়া প্রথম পা বাড়াতেই হঠাৎ যেন চারদিক ঘুরে উঠল তার। শরীরটা দুলে উঠতেই নিজেকে সামলে নিল বেড ধরে। সামিরা এক ঝটকায় এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। কি হলো আপু, আবার শরীর খারাপ করছে? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো সামিরা। মায়া ম্লান হাসির চেষ্টা করে বলল, না ঠিক আছি, শুধু একটু মাথাটা ঘুরে গেল। সামিরা ধীরে ধীরে বলল, তুমি কি পারবে বাইরে গাড়ি পর্যন্ত? কথাটা শেষ করতে পারল না সে। ঠিক তখনই হনহন করে কোথা থেকে যেন আরমান এসে হাজির। এক মুহূর্ত দেরি না করে মায়াকে কোলে তুলে নিল। তারপর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। সামিরা বিস্ময়ে স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ।
চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা যেন হজম করতে পারছিল না। তারপর হঠাৎ দৌড়ে ছুটে চলল ওদের পেছন পেছন। ওদিকে আরমান বাহিরে থেকে দেখছিল কেবিনের দরজায় দিয়ে মায়ার প্রতিটি নড়াচড়া। মাথা ঘুরে পড়ে যেতে দেখেই আর এক মুহূর্ত ভাবেনি সে। কোনো কিছুর তোয়াক্কা না করেই ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মায়াকে। মায়া প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি, তারপর চারপাশে তাকিয়ে দেখল অনেকে তাকিয়ে আছে ওদের দিকে। কেউ আবার নিজস্ব কাজে ব্যস্ত। হালকা ঘেমে যাওয়া কপাল নিয়ে মায়া নিচু স্বরে বলল,